গণতন্ত্রের পক্ষে সব শক্তি ঐক্যবদ্ধ না থাকলে গুপ্ত স্বৈরাচার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামী প্রতিপাদ্য। বিকেলে দীর্ঘ 16 বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করেছে মানুষ, জনগণের প্রত্যাশা অনুযায়ী এখন দেশকে পুনর্গঠন করতে হবে। প্রতিনিধি আবু মুসাকে সাথে নিয়ে মাহবুব সৈকত আছেন বিস্তারিত রিপোর্টে। নগরীর টাউন হলে কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সম্মেলনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা দক্ষিণ জেলা গেল 1.5 দশকে নেতাকর্মীদের উপর স্বৈরাচারের অমানসিক নির্যাতনের কথা মনে করিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার উপর জোর দেন বিএনপির শীর্ষ এই নেতা। আমাদের নেতাকর্মীরা হত্যা, খুন, গুমের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, হাতকড়া অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে, জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে, হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আজ স্বৈরাচারের পতন হয়েছে, এখন হচ্ছে সামনে দেশ গঠন। দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয় তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সমর্থন নিয়ে দেশ গড়তে হলে তাদের দোরগোড়ায় যেতেও নেতাকর্মীদের নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের ঘরে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে। জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। জনগণের আকাঙ্ক্ষার সাথে মিশে যেতে না পারলে আগামীতে অন্য কোনো শক্তি আসতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না, হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। ঐক্য, জনগণ এবং দেশ গঠনকেই বিএনপির মূল লক্ষ্য বলেও জানান তারেক রহমান। সবার আগে বাংলাদেশ, ঐক্য, জনগণ, দেশ গঠন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাহবুব সৈকত, মাই টিভি। জামায়াত ইসলামী ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। সকালে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, যুবকরা যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন। জামায়াত চায় জনগণের সহযোগিতায় খুনে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। মানুষের সমস্যার সমাধান হয় না। রাজধানীর কাকরাইলে আইইডিবি ভবনে ফোরাম অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানে যোগ দেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীতে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতা এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য কর্মস্থল ফেলে রাস্তায় আসতে হবে না। আমরা এই গুণে গড়া বাংলাদেশ ইনশাআল্লাহ বদলাতে চাই। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন আমরা চালু করতে পারবো না, কিন্তু ইনশাআল্লাহ এক্সপ্রেস ট্রেন আমরা চালু করতে পারবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ভাঙাচোরা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ ও দুর্নীতি রোধ, এই 3টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে বলেও জানান ডক্টর শফিকুর রহমান। ভোগ পেতে আছে 18 কোটি মানুষ, যে আমরা স্বাধীন একটি দেশে মানুষের মতো মানুষ হয়ে বসবাস করতে পারবো, মর্যাদা নিয়ে বসবাস করতে পারবো। যা পারিনি আগামীতে তা হবে না, এটা আমি মেনে নিতে রাজি নই। এই না পারার ইতিহাস থেকেই আমাদেরকে পেরে ওঠার ইতিহাস তৈরি করতে হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। এই শিক্ষা ব্যবস্থায় মানুষের মেধার অপচয় হয়, সময়ের অপচয় হয়, অর্থের অপচয় হয়। আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শুরু করেছিল, যা ভবিষ্যতে আর কখনো হতে দেওয়া হবে না বলেও জানান জামায়াত আমির। এ সময় ইনসাফের ভিত্তিতে জনগণের জন্য কাজ করবেন বলেও জানান জামায়াত ইসলামের আমির। আয়নাঘর নামের কুখ্যাত টর্চার সেল, এক ধরনের গ্যাস চেম্বারের মতোই যার অবস্থান, এই সংস্কৃতি ফ্যাসিস্ট বিগত সরকারের হাতেই বাংলাদেশে তৈরি হয়েছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করবে না, আইন অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করবে। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, কমিশনের মেরুদণ্ড সোজা রয়েছে। ভোট সুষ্ঠু করতে শতভাগ পেশাদারিত্বের সাথে কাজ করবে কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় মিলনায়তনে এক সম্মেলনে তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবরের প্রতিবেদন। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল নির্বাচন কর্মকর্তা সম্মেলন 2025। সম্মেলনে উপজেলা, জেলা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা অংশ নেন। কি করলে নির্বাচন আমাদের দৃষ্টিতে আরো বেশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে সেই বিষয়গুলো উপস্থাপন করছিলাম। সম্মেলনে কমিশনের সিনিয়র সচিব জানান, ইসি অতীতের মতো কোনো প্রহসনের আশ্রয় নেবে না। এ সময় সকল কর্মকর্তাদের নিরপেক্ষভাবে আসন্ন নির্বাচন পরিচালনার জন্য আহ্বান জানান তিনি। সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ, গ্রহণমূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডে একটা উজ্জ্বল অবস্থানে নিয়ে যেতে চাই। এবং এখানে সচিবালয়ে বসে আমরা যারা কাজ করি তাদের যেমন ভূমিকা আছে তার থেকে বেশি ভূমিকা আছে মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক নির্বাচনের চাপ দেবে না, বরং পেশাদারিত্বের সাথে কাজ করবে বলে জানান নির্বাচন কমিশনাররা। 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে আর কখনো আমরা এই ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। আমরা আশাবাদী এই বাংলাদেশের নির্বাচন কমিশনের যে সাংগঠনিক কাঠামোটি দাঁড়াবে সেটি বিশ্বের একটি মডেল হিসেবে আসবে। একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে, এ বিষয়ে কমিশনের উপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইনানুগ, বিধি মোতাবেক, আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন। আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। সিইসি বলেন, আগামী নির্বাচন বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হবে, তাই বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার ভাষণে ন্যায় বিচার, সংস্কার এবং নতুন করে আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। জাতিসংঘের ঐতিহাসিক সাফল্যের প্রশংসা করে বহুপাক্ষিকতা জোরদার করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। আতিকুর রহমান তিতাস আছেন আরও একটি রিপোর্ট নিয়ে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি ন্যায় বিচার, সংস্কার ও নতুন আন্তর্জাতিক সংহতির আহ্বান জানান। ভাষণে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সনদের ৮০ বছর পূর্তিতে সাধারণ পরিষদের সভাপতি ও সব সদস্য রাষ্ট্রকে অভিনন্দন জানান। ৮ দশক ধরে জাতিসংঘ অধ্যাপক ইউনূস 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের পরিবর্তনের চিত্র তুলে ধরেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও সংস্কার অনুপ্রাণিত করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা এখন জুলাই ঘোষণার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে বলেও জানান তিনি। আমরা জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে একই মঞ্চে দাঁড়িয়ে সকলে মিলে জুলাই ঘোষণার মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি আমাদের সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানবাধিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, দেশটি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিয়েছে, জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে এবং অতীতের অপব্যবহার রোধে পদক্ষেপ নিচ্ছে। এবছর আমরা জাতিসংঘের নির্যাতন বিরোধী কনভেনশনের ঐচ্ছিক প্রটোকলে যোগ দিয়েছে এবং এর বাস্তবায়নে একটি স্বাধীন প্রতিরোধমূলক জাতীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি। স্বৈরতান্ত্রিক ব্যবস্থা হতে মানবাধিকার সুরক্ষাকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের দেশে ৩ বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের একটি মিশন পরিচালনার অনুমোদন দিয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ৩০ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের দিকে সদস্য রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করেন এবং রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি তিনি ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে গাজায় সহিংসতা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না।
উপরন্তু বাংলাদেশ প্রতিনিয়তই মায়ানমার থেকে আগত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। এই সংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী রোহিঙ্গারা, আর তাদের পরে বৃহত্তম ভুক্তভোগী হলো বাংলাদেশ। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাষণের প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অত্যন্ত জোরালো ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। এদিকে বাংলাদেশ জামাত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রধান উপদেষ্টার ভাষণকে প্রশংসনীয় বলে অভিহিত করেন। যে ঐক্য, এই ঐক্যটাকে প্রকাশ করা, যেটাতে আমি মনে করি ইউনিক আপনার একটা এফোর্ট, এবং বাংলাদেশের প্রেক্ষিতে এটা খুবই প্রয়োজন। গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে, এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্স যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ, যেগুলোকে সলভ করা দরকার। আমাদের জুলাই চার্টারেরও 3 অংশ। এক হচ্ছে ঐকমত্য পোষণ করা, আইনি ভিত্তি দেওয়া, আর তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠান করা। একটা হয়েছে, আমরা একমত হয়েছি, বাকি 2টা বাকি আছে। শারদীয় দুর্গাপূজার আজ দেবীর বোধন, কাল মহাষষ্ঠী। 5 দিনের এই পূজা উৎসব 2 অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এবছর দেবী দুর্গার আগমন হবে গজে চড়ে, এবং দশমীতে তিনি মর্ত্যলোক ত্যাগ করবেন দোলা বা পালকিতে চড়ে। আফজাল হোসেনের রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন উৎসবের আমেজ। মণ্ডপে মণ্ডপে চলছে সাজসজ্জার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা সাজানো, আলোকসজ্জা, ধূপ ধুনো, ঢাকঢোল সব মিলিয়ে যেন এক ধর্মীয় ও সাংস্কৃতিক মিলন মেলা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বোধন মানে দেবী দুর্গাকে জাগ্রত করা। শাস্ত্রমতে আজ পঞ্চমীর সন্ধ্যায় বোধন অনুষ্ঠিত হচ্ছে। ধর্মীয় বিধান অনুযায়ী তিথির সন্ধিক্ষণে উপযুক্ত সময় না থাকলে বোধন এগিয়ে পঞ্চমীতে স্থানান্তর করা হয়। এখন দক্ষিণায়ন চলছে, এই কারণে তার পূজা অর্চনার জন্য তার যে জাগরণ, সেটির উদ্দেশ্যেই আজকের এই বোধনের আয়োজন করা হয়েছে, এবং বোধন দিয়েই মূলত পূজা অর্চনার শুরু। এবার দেবী দুর্গার আগমন ঘটছে গজে। শাস্ত্রমতে দেবীর হাতিতে আগমন শুভ লক্ষণের প্রতীক, বয়ে আনে শস্য, সমৃদ্ধি ও শান্তি। তবে মর্ত্যত্যাগে দেবী দোলায় অর্থাৎ পালকিতে চড়বেন, যা কিছুটা অস্থিরতা ও পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আজকে আমাদের বোধন, স্বয়ংকালে মাকে আরাধনা করছি আমরা। আজকে মা, তুমি আমাদের ঘরে আসো। প্রতিবারের মতো এবারও তো আমরা চাই ভালো থাকি, আমরা সবাই ভালোভাবে চলতে পারি, বিশ্ববাসীকে নিয়ে, সবাইকে নিয়ে। রাষ্ট্রীয় নিরাপত্তা আগের চেয়ে এবারে এখন পর্যন্ত মনে হয় খুব সুন্দর, এবং এই রকম সুন্দর থাকলে আমাদের দেশের যে এই সাম্প্রদায়িক একটা অপসংহতি চলছে, এটা আমরা মনে হয় দূরীভূত হবে। মা স্বামী গৃহ ছেড়ে পিতৃগৃহে এসেছেন, এবং সর্বোপরি আমাদের যে সন্তান রয়েছে আমরা তাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য, এবং তাদের কোনো দুঃখ কষ্ট আছে কিনা তা দূর করবার জন্য মা এসেছে। রোববার পালিত হবে মহাষষ্ঠী, থাকবে ষষ্ঠাদি, কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা। পরের দিন মহাসপ্তমী, তারপর মহা অষ্টমী ও মহানবমী, আর শেষ হবে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নির্বাচন পর্যবেক্ষণ ও
ফলো আপ বিশেষজ্ঞ রিকার্ডো চ্যালারি, ম্যাটে বাক্কান, ম্যানুয়েল ভ্যালি এবং ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশের ডেপুটি হেড অফ ডেলিগেশন বাইবা জারিনা অংশ নেন। অন্যদিকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বৈঠকে দেশের নির্বাচন পরিস্থিতি, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের ফলো আপ এবং ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আইন মেনে যথাযথভাবে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনি কারণ দেখাতে পারেনি। কমিশন স্বাধীন প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে যা আগাম নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। দুপুরে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই শাপলা মার্কাটা দিচ্ছে না। এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল। বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই টানা 2 দিন বাস বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালেও রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তাদের অভিযোগ, অগ্রিম টিকিট টাকা কাটা থাকলেও টাকা ফেরত দেওয়া হচ্ছে না, কোনো বিকল্প ব্যবস্থাও রাখা হয়নি। ফোন করলেও পরিবহন কর্মকর্তারা সাড়া দিচ্ছেন না। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের বাসটা বন্ধ আছে, আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। একটাতে আমাদের রিয়াজপুর টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে। দর্শকের পর্যায়ে রয়েছে প্রবাস সংবাদ। সৌদি আরবে ক্রমবর্ধমান পোশাক বাজারে বাংলাদেশের ভূমিকা, চ্যালেঞ্জ ও অপার সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সেমিনার। তৃতীয় সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো 2025-এর 4 দিনব্যাপী বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেনের নেতৃত্বে সেমিনার আয়োজিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল সৌদি আরবে পোশাক খাতে চ্যালেঞ্জ মোকাবিলা ও সম্ভাবনা উন্মোচন। সেমিনারটি দেশীয় পোশাক শিল্প উদ্যোক্তা ও সৌদি বায়ারদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে এক নতুন সেতুবন্ধন তৈরি করেছে। বাংলাদেশের কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবার মনোজ্ঞ সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নার্গিস মোর্শেদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৌদি উদ্যোক্তা রাজান ওয়াহাবি এবং জামিল আল হারিথি, সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম এবং সৌদি বাংলাদেশ ইনভেস্টার্স ফোরামের সভাপতি আব্দুর রহমান। বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো অংশগ্রহণ করছে এবং আপনারা জানেন এটা বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবি থেকে আমাদের এই বাৎসরিক যে ক্যালেন্ডার থাকে সেটা ক্যালেন্ডারভুক্ত একটা মেলা এটা করা হয়েছে। তার মানে এখন থেকে প্রতি বছরই কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হবে। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি সব রকমের ক্যাপাসিটি আছে হাই এন্ডের প্রোডাক্ট তৈরি করার জন্য, আমাদের সেই সক্ষমতা রয়েছে। সুতরাং আমরা সৌদি ভাইদের মাধ্যমে সৌদিদের কাছে যে ব্যবসায়ীরা রয়েছেন এবং তাদেরকে এই মেসেজ কনভে করবেন যে বাংলাদেশ স্টল এখানে আছে, তোমরা দয়া করে এখানে ভিজিট করো। আমরা যদি বায়ারদের ইনফরমেশন পাই এবং আমাদের যদি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো বৃদ্ধি পায়, এই প্রত্যাশা এই মেলার মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো অন্যান্য সেক্টরে এগিয়ে যেতে পারব। সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, অনুষ্ঠানের সম্বর্ধিত অতিথি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ সৌদি আরবে আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল রানা। সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সিরাজুল ইসলাম সিরাজ। প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। বিশেষ অতিথি জেলা বিএনপির আইন বিষয়ক
সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু, বাহরান বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, গিয়াসউদ্দিন আহমেদ, মহিন চৌধুরী, প্রকৌশলী নুরুল আমিন। বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ মোহসিন, সিনিয়র সহসভাপতি শাহ মোস্তাক, উপদেষ্টা হাজী সালাউদ্দিন ভুইয়া, উপদেষ্টা হানিস উজ্জ্বল, জিয়াউর রহমান খান, রাসেল আহমেদ, শেখ রুবেল, সোহেল কিবরিয়া, আলামিন। দর্শক, সংবাদ শেষ করব শরতের শুভ্র কাশফুলের খবর দিয়ে। প্রকৃতির রঙিন ক্যালেন্ডারের শরৎ যেন বাঙালি জীবনে এক বিশেষ অধ্যায়। ভরা বর্ষার সবুজ আভা ম্লান হয়ে এলে ঠিক তখনই প্রকৃতি সাজতে থাকে এক অনন্য সাজে। আর এই সাজের অন্যতম প্রতীক শুভ্র কাশফুল। সাদা মেঘের মতো দুলে ওঠা এই ফুল শুধু নয়ন সুখ নয়, এবং মনে আনে এক প্রশান্তি, অনাবিল আনন্দ। জায়েদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। প্রকৃতিতে এখন চলছে শুভ্র সুন্দর কাশবনের মন মাতানো রূপের খেলা। রোদের ঝলকানির পাশেই মেঘের ছায়া, যা প্রকৃতি প্রেমীদের স্বাগত জানাতে এই কাশফুল নগর জীবনে শহরের কোলাহল থেকে দূরে এক শান্ত পরিবেশ এনে দেয়। দক্ষিণা বাতাসে কাশফুলগুলো ঢলে ঢলে প্রকৃতির সাথে কথা বলে সবাইকে আহ্বান জানায় তার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর তাই তো রাজধানীর বুকে জেগে ওঠা শরতের কাশফুলের এরূপ যেন সহজেই দোলা দিয়ে যায় যে কারো চিত্তে। বর্ষা শেষে শরৎ আসে বলেই গাছের পাতারা হয় আরো স্নিগ্ধ সজীব। আর তাই তো ঋতুর রানী শরতের সবচেয়ে বড় অনুষঙ্গ কাশফুল। আকাশের ধবধবে সাদা মেঘের শতদল আর মাটিতে মৃদু বাতাসে দোল খাওয়া কাশফুল যে চোখ ধাঁধানো সৌন্দর্য ছড়ায়, যেখানে থাকে শুধুই মুগ্ধতা। নগরীর উত্তরা বাড্ডা আফতাবনগরে এখনো দেখা মিলছে শরতের এই প্রকৃতির সৌন্দর্য। তাই অনেকের কাছে কাশফুলের সাদা ঢেউ দেখা যেন এক অনন্য অভিজ্ঞতা। আগে যখন আমি আফতাবনগর আসতাম খুব ছোট থাকতে, তখন আমি দেখতাম যে অনেক অনেক কাশফুল, আর আসলে হারিয়ে যেতাম কাশফুলের মাঝে। কিন্তু এখন যখন আসি এখন তেমন একটা দেখি না আসলে, কারণ আশেপাশে এত বড় বড় বিল্ডিং হচ্ছে যে কাশফুল একদম বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাঙালির সংস্কৃতি অন্যরকম একটা ভালো লাগে আর কি কাশফুল। কাশফুল শুধু ফটোগ্রাফির উপাদান নয়, এটি বাঙালি সংস্কৃতি ও সাহিত্যেও বহুল ব্যবহৃত প্রতীক বলে মনে করেন কেউ কেউ। বর্ষার সাথে সাথে শরৎকাল, ঘরে টেকে না মন, সুন্দর নীল আকাশ, সাদা আকাশের ভিতরে কাশফুল, অনেক ভালোই লাগতেছে। মেঘ যেমন সাদাই, কাশফুল এমন সাদা, আমার অনেক ভালো লাগে। তাই আমরা বান্ধবী মিলে সবাই মিলে এসেছি এই জায়গায়। ধুলোমাখা শহর থেকে একটু কাশফুলের ঘ্রাণ নিতে এবং সবুজ ঘেরা, এই জন্য এখানে আসা আর কি। অনেকের কাছে এটি এখন শরতের অপরিহার্য ফটো স্পট। ক্যামেরার ক্লিকের সঙ্গে সঙ্গে ফুটে ওঠে প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য। দিয়াবাড়ি আসছি ঘুরতে, এখানে কাশফুল অনেক বেশি হয়, সুন্দর হয়। আমাদের এখানে আছে অল্প কিছু, সেই জন্য আর কি উত্তরা আসছি, এখানে দেখতে আরো সুন্দর লাগে সেজন্য। কাশফুলের প্রকৃতির ভিডিওগুলো অনেক সুন্দর হয়, এই জন্য আমরা এখানে ভিডিও করার জন্য আসছি। এই সৌন্দর্য রক্ষা করার জন্য আমাদের প্রত্যেকটা লোকের এটা ধরে রাখা উচিত, প্রত্যেকটা নাগরিক উচিত আমাদের ধরে রাখা। শরৎ মানেই সাদা কাশফুল, নীল আকাশ আর মন উজাড় করা হাওয়া। সেই চিরচেনা অনুভূতি নতুন করে ছুঁয়ে যায় নগরবাসীর হৃদয়ে। সাদা রঙের এই নীরবতা আর ঢেউ যেন বলছে কোলাহলের মাঝেও প্রকৃতি আছে, সৌন্দর্য আছে, আর আছে মনের প্রশান্তি খোঁজার পথ। কিন্তু অপরিকল্পিত নগরায়নের কারণে শহর থেকে দিনকে দিন বিলুপ্ত হচ্ছে কাশফুল বন। আর তাই সবাই বলছে শরতের এই সৌন্দর্য আর অবারিত প্রকৃতির পরিচর্যা করার দায়িত্ব সরকারের পাশাপাশি আপনার আমার সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।